সনদ, বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে সংস্কার কমিশনের বেতন দিয়ে বিদেশ থেকে উড়িয়ে এনে যে সনদ হয়েছে, এই সনদে জাতি আসলে কি পেতে যাচ্ছে? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনছেন, দীর্ঘদিন পরে আমি কথা বলছি, কারণ আমি কিছুদিন দেশে ছিলাম না, আমার গলাটা ডিস্টার্ব করছে আজকে। আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার প্রথম কথাটা হলো, এই যে জুলাই সনদ, এই কথাটার ব্যাপারে, এই ওয়ার্ডটার ব্যাপারে মানুষ খুব ইন্টারেস্টেড না, এবং মানুষের সঙ্গে আমিও খুব ইন্টারেস্টেড। এখন দেশ যাদের হাতে পড়েছে 5ই আগস্টের পরে, তারা এই দেশের কেউই ছিল না একসময়। তাদের বেশিরভাগ বিদেশ থেকে উড়ে এসে, ইউনূস সাহেব সহ, তারা এই দেশটাকে মনে করছে তাদের একটা শস্যক্ষেত্র, এবং এটাকে যে কোনোভাবে ভোগ করার জন্য তারা দেশটাকে নিয়ে একটা তামাশা করছে বলেই মানুষ মনে করে। এবং এই ব্যাপারেও মানুষের সাথে আমি একমত। এই সনদ টনদ করার এরা কিন্তু কেউ না। এরা কারা? এদেরকে কারা নির্বাচিত করবে? যদি বলেন যে জুলাই বিপ্লব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, আমি বলবো তাহলে এটা জুলাই তো বিপ্লব না। বিপ্লব হইলে পর তো সংবিধান থাকার কথাই ছিল না 5ই আগস্টে। এমনকি 8 আগস্টে তো রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার কথা ছিল। এখন তো এটা শপথ অনুষ্ঠানটা যেহেতু সংবিধান অনুযায়ী হয়েছে, দেশের রাষ্ট্রপতি আছে, দেশের সরকার আছে, এই সমস্ত কর্মকাণ্ড তো হবে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। এইসব কর্মকাণ্ড সবকিছু তো জোর করে সংবিধানের বাইরে করা বলে আমি মনে করি। এটা সংবিধানের ভিতরে না। তারা আজকে যেটা করছে, আরেকদিন যদি কোনো শক্তি কোনো কারণে এইরকম জুলাই আগস্ট বিপ্লব করে আবার যদি ক্ষমতায় আসতে পারে, তখন তারা আরেকটা সনদ করবে। এই যে তামাশা করা দেশটাকে নিয়ে, এই দেশটাকে নিয়ে যে একটা বিদেশি চক্রান্তের খেলা শুরু হয়েছে, সেই খেলারই অংশ হলো আমি মনে করি জুলাই সনদ। আমি এটা বিশ্বাসও করি না, এবং এটার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। এটা যারা করছে, এরা শুধু তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, তাদের ক্ষমতা ভোগ করতে চায়, এবং এদের পিছনে একটা কালো শক্তি। দেখেন কালো শক্তিটা কেমন, আমি বারবার বলছি, সেই জামাত যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতা সংগ্রামকে যারা কোনোদিনই সমর্থন করে নাই, আজকে সেই চক্রান্ত করে দেখেন নিজেরা এসে দস্তখত করলো। আবার তাদের যে সেই ছেলে পেলে যারা এনসিপি বলা হয়, তাদেরকে বলে দিল তোরা আন্দোলন কর। তাদেরকে পুলিশ লাঠি পেটা করলো, যেটা আমি সমর্থন করি না। রক্তাক্ত করলো, সেটা তো নাই, আমি করি না। কিন্তু ছেলেদেরকে বাইরে রেখে তারা আবার নিজেরা আইসা, এখন আবার জামাত দেখলাম, জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আবার দেখলাম, আহা কত খারাপ কাজ যে হয়ে গেছে। এটা নিয়ে আবার চিন্তা করতে হবে। এই যে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, একটা বিনা কারণে একটা দেশের শত শত কোটি টাকা খরচ করে, একটা দেশের মানুষকে বিভ্রান্ত করে, একটা দেশকে অনিশ্চিত অবস্থায় রেখে এই দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এরা যে খেলাটা খেলছে, একদিন কিন্তু জনগণ জাগবে, এবং সেই জনগণ একদিন কিন্তু তার বিচার করবে। কথাটা আমি বলে দিলাম। এদের এইসব ব্যাপার কিন্তু কোনোটাই পার পাবে না। এখন আপনারা বলতে পারেন আপনার দল বিএনপি তো এখানে গিয়ে দস্তখত করছে, বিএনপি দস্তখত করছে, দল যেহেতু দস্তখত করছে, আমি দলের এই ব্যাপারে সমালোচনায় যাব না। তবে আমি মনে করি শুধু একটা নির্বাচন, ওই যে তারা যে কথাটা বলে, শুধু একটা নির্বাচনের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যেমন ঠিক না, ঠিক তেমনি নির্বাচনকে দীর্ঘস্থায়ী করার জন্য বিনা কারণে কারণ সৃষ্টি করে একটা দেশের মানুষকে দীর্ঘদিন একটা অসহায় অবস্থার মধ্যে, অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে যারা দেশের সঙ্গে শত্রুতা করছেন, দুশ্মনী করছেন, সেই দেশের শত্রু এবং দুশ্মনদের কিন্তু একসময় বিচার হবে। কথাটা বলে দিলাম। ওই যে ইলেকশন নিয়ে তো আমি কোনো চিন্তাই করি না। কি ইলেকশন? কার ইলেকশন? কারা কারা ইলেকশন করবে?
বিএনপি তো করতেই চায় ইলেকশন, কারণ জানে বিএনপি যে ভোট করলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা দায়িত্ব পাবে, কারণ তারা মেজরিটি সিটে পাস করে, এটা বিএনপি জানে। যদিও ভোটটা এখনো মানুষের কাছে রয়ে গেছে, মানুষ কিভাবে দেখছে এখন আর বলা যাচ্ছে না, কারণ সবকিছু ধুলায় অন্ধকার হয়ে গেছে, দেশ সবকিছু কুয়াশাচ্ছন্ন ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। এইভাবে কে কোথায় কি করছে আমরা তো জানি না, কারণ আমরা এখন দেখতেছি এইটার চেয়েও ওই যে এই যে জুলাইয়ের কি সনদ, জুলাই মুলাই সনদ, এইসব সনদের চেয়ে এখন সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়াইছে এই দেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক, মানুষের যে সম্পর্ক, আইন আদালতের যে সম্পর্ক এখন সৃষ্টি হচ্ছে, এবং দেশের সামরিক বাহিনীকে যে বিনা কারণে, আমি বলতে চাই না, সামান্য কারণে দেশের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করা, সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে অপমান করার যে খেলা, আইসিটি নামক একটা দরবার বিচারালয়, যেটার কোনো আইনগত ভিত্তি নাই, যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধী পাকিস্তানিদের বিচার করার জন্য, পাকিস্তানিদের সহযোগীদের বিচার করার জন্য, আলবদর রাজাকার আল সন্ত হত্যাকে দালালদের বিচার করার জন্য, সেই একটা আদালতকে রেখে এটাকে নিয়ে যা চলছে, আমি জানি না আল্লাহ কি করে, কিন্তু আমার বিশ্বাস এই ধরনের আইনের নামে বেআইনি কার্যকলাপ এবং দেশকে একটা অপমানের দিকে ঠেলে দেওয়া, প্রতিদিন রাত্রে ঘুমাতে পারি নাই, ওই জেনারেলরা কোথায় চলে যাচ্ছে, জেনারেলরা জেলখানায় যাচ্ছে, জেনারেলরা হাত জোর করে এসে দাঁড়াইতে হবে, একটা ছেলে বারবার যার 2 পয়সার অবদান নাই দেশের ব্যাপারে, 2 পয়সা, আলবদর রাজাকারদের পরিবারের ছেলেপেলেরা এখন সেই সব আইন আদালতের মালিক হইয়া কার কার ক্ষমতায় কি যেন কি করছে, দেশটাকে একটা এমন একটা পরিবার সৃষ্টি করছে যে আজকে সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এই দেশে সামরিক বাহিনীর বিচার কিভাবে হয়, আমরা এই দেশের আইনজীবী আমরাও কিছু জানি, নতুন নতুন আইন করে, নতুন নতুন অর্ডিন্যান্স করে, ওই নতুন নতুন বিচারের প্রক্রিয়া করে নিজের ইচ্ছা মতো বিচার করার নাম তো বিচার না। তাই আমি মনে করি দেশে যা চলছে এটা কোনো দেশ না, এটাতে ইলেকশন হইলো কি হইলো না, কবে হইলো বা হবে না, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে আমি এটা মনে করি ইউনূস সাহেবের যাওয়া দরকার, ইউনূস সাহেবের সরকারের যাওয়া দরকার। এই দেশে যে অত্যাচার নির্যাতন যা চলতেছে, মব জাস্টিস, সেগুলা বন্ধ হওয়া দরকার, এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃত আইনের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করে দ্রুত একটা নির্বাচন দিয়ে এইসব লুটেরা শ্রেণী, এইসব বিদেশি শ্রেণী, এইসব লর্ড ক্লাইভের সন্তানেরা এই দেশ থেকে চলে যাওয়া দরকার। তা না হলে মানুষ কিন্তু যদি সুযোগ পায় এদেরকে ধরতে পারে, টেনে কিন্তু ছিঁড়ে ফেলবে এদেরকে। এই দিনটা কিন্তু আসতেছে, এই দেশটাকে নিয়ে এরা কিন্তু ছেলে খেলা খেলছে, আমাদেরকে কিন্তু তারা অপমান করছে, এদেশের মুক্তিযুদ্ধকে তারা অপমান করছে, ৭১কে অস্বীকার শুধু করছে না, ৭১-এর সবকিছু তারা তছনছ করে দিচ্ছে। আমি আজকে বলতে চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, এইসব প্রশ্নের উত্তর দিতে এখন ঘৃণা লাগে। এইসব ঘৃণিত মানুষ যাদের 2 পয়সার অবদান নাই দেশটা সম্পর্কে, এরা এখন দেশের নেতা হয়ে বসে রয়েছে, আইন করে, আদালত করে, সনদ করে, ইত্যাদি করে, এগুলো কিচ্ছুই মানি না। দেশ একদিন আসবে, দেশ মানুষের হাতে আসতেই হবে, সেই দিনটা আসতেছে, খুব বেশি দূরে না, আমি এটা মনে করি। আমি আশা করি খুব দ্রুত সময়ে আপনি রাজনৈতিক মঞ্চে আপনার যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখানে আপনি বলবেন। আমি একটু জানতে চাই যে আসলে আমরা আশাবাদী হতে চাই, অনেক যা ক্ষতি হওয়ার, নষ্ট হওয়ার হয়েছে, এই সময় আপনি কিছু সমাধানের পথ বললেন যে সরকারের চেঞ্জ প্রয়োজন, আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের রায় আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেদিকে মানুষ তাকিয়ে আছে। সমাধানের জন্য বাংলাদেশের রাজনৈতিক সমাধান বোধহয় আগে জরুরি, সেটার জন্য আসলে কে এখন উদ্যোগী হবে? ডক্টর ইউনূসের উদ্যোগে তো আজকে যে আমরা দেখলাম জাতীয় ঐক্যমত্যের কথা বলা হলো, যে 30 দল নিয়ে এতদিন মিটিং হয়েছে, তার মধ্যেও 5 দল নাই। তো এই ঐক্যের দায়িত্বটা এখন সর্বাগ্রে যদি আসে তাহলে বিএনপির কাছে আসে। বিএনপি যেহেতু একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে, এদিকে চাকসু নির্বাচন আপনি দেখেছেন, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, এগুলোতেও জামাতে ইসলামীর জয় জয়কার একরকম।
তো এই প্রেক্ষাপটে আসলে দেশের দায়িত্বটা এখন কার উপরে বর্তায়, কে এই বড় দায়িত্বটা নিবে? এবং আপনারা যারা মুক্তিযোদ্ধা, আপনারা যারা দেশের বিশিষ্ট সিনিয়র সিটিজেন, তাদের কাছে তো ওই প্রজন্মের প্রত্যাশা বেশি। মানে আমি স্টেট আপনার কাছে জানতে চাই যে সমাধানের কি পয়েন্টটা এখন কি সমাধানের কি পয়েন্ট কি হতে পারে? নিজের দুইটা পরিচয়। আমার প্রথম পরিচয়, আমি একজন মানুষ, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের একজন সিনিয়র নাগরিক, আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, দেশ সৃষ্টি যারা করছে আমি তাদের একজন। এটা আমার একটা পরিচয়। আর আমার একটা দলীয় পরিচয় ছিল, এখন স্থগিত আছে। আমি বিএনপি করি এবং বিএনপির আমি মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারপারসনের উপদেষ্টা ছিলাম, এখন আমার স্থগিত আছে। দুইটা কথা বলতে গিয়ে মানুষ হিসাবে যদি আমি কথা বলি, এই দেশটার জন্য আমি যুদ্ধ করিনি, এটা আমার দেশ। আমার বিশ্বাস ছিল ইউনূস সরকার যে ধরনের মানে বাজে খেলা খেলতেছে, ইউনূস সরকারের যে বিদেশি পাসপোর্টধারীরা, আজকে দেখলাম তো সবাই তো বিদেশি, মিটিং পরিচালনা করছে বিদেশি, সভাপতিত্ব করছে বিদেশি, কথা বলছে বিদেশি, মাপ চাইছে বিদেশি, সবাই খালি আমি বিদেশি দেখলাম, দেশের কাউকে আমি দেখলাম। দেশের যারা আছে যারা, এরা নাকি নেতা, আমার কাছে কেমন কেমন লাগে, এরা নাকি নেতা, এরা অনেক বড় নেতা, এটাও ঠিক, কিন্তু এরা যেভাবে অসহায়ের মতো বসে থাকে, আমার কাছে এটা লজ্জাই লাগে। এই ধরনের রাজনীতি করার কোন শিক্ষা আমি কোনোদিন পাই নাই, এই কালচার আমার মধ্যে নাই। আমি মনে করি ওই যে কিছু চাওয়া পাওয়া, সামান্য একটু হাসি ফুর্তি, সামান্য একটু অনুগ্রহ অনুগত ভাজন হওয়ার জন্য জীবনের সবকিছু শেষ করে দেওয়া, দলের আদর্শ নীতি সবকিছু শেষ করে দেওয়ার নাম হলো রাজনীতি নয়, এর নাম হলো বিশ্বাসঘাতক। আমার দলের আরো, যেমন আমার দলের কোনো মিটিং, ওয়ার্কিং কমিটির মিটিং এ কোনো সিদ্ধান্ত হয় না, আমার এখন এটা বলার আর অধিকার নাই, যেহেতু আমি দল থেকে এখন সাময়িকভাবে বরখাস্ত। হইলে দলের ভিতরেই বলতে, বাহিরে বললে আবার বলবে আপনি দলের মানুষ হয়ে দলের সমালোচনা কেন। কিন্তু আমার কেন জানি মনে হয় আমার দল এবং আমার দলের নেতৃত্বে আজকের প্রেক্ষাপটে অনেক কিছু করার ছিল যা তারা করছে না, এবং এইটার জন্য কিন্তু একদিন বিএনপিকে একদিন জবাবদিহি করতে হতে পারে ইতিহাসের, যে আপনার যখন প্রয়োজন ছিল, কথা বলার প্রয়োজন ছিল, দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, পদক্ষেপ নেওয়ার, সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, কি কারণে যেন আপনি সবকিছুর মধ্যে আপনি কম্প্রোমাইজ করে বসেছিলেন শুধু একটা কি পাওয়ার জন্য যেন। এই কথাটা কিন্তু একদিন ইতিহাসের কাছে বিএনপিকে জবাবদিহি করতে হবে, কারণ আমি জানি বাংলাদেশ এইভাবে থাকবে। বাংলাদেশ হয় ইউনূস সাহেবরা, কথাটা খুব ক্লিয়ার করে বলি, হয় ইউনূস সাহেবরা চক্রান্তের মাধ্যমে আন্তর্জাতিক যে বড় শক্তি আছে তাদের মাধ্যমে বাংলাদেশটাকে একটা রক্ষিতা বানায়া, বাংলাটা খুব কঠিন বলে ফেললাম, এই আমার মাকে রক্ষিতা বানাইয়া সুন্দর শাড়ি পরাইব, সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব, চট্টগ্রাম বন্দর দিয়া দিব, করিডোর দিয়া দিব, আমার দেশে বিদেশি সৈন্য আসবে, আমার দেশ সবকিছু বিদেশের সিদ্ধান্তে চলবে, আমার দেশটা হয়ে যাবে একটা পরাধীন দেশ, আমার দেশের মেয়েরা হয়ে যাবে, অনেক মেয়েরা হয়ে যাবে পণ্য। এইরকম একটা দেশ ইউনূস সাহেবরা বানাইতে চাচ্ছে চক্রান্তের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে যেমন করে সে স্টিমার লাগায় বৈশা আছে 50 বছর, 60 বছর, 70 বছর ধরে, দ্বিতীয় মহাযুদ্ধের আগ থেকে আমেরিকা যেমন করে ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সেই ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সবকিছু দখল করে ফেলেছিল এক সময়। আজকে বঙ্গোপসাগর এবং শান্ত মহাসাগর দখল করে চীন ভারতের বিরুদ্ধে একটা কৌশলগত অবস্থান নেওয়ার জন্য ইউনূস সাহেবকে গুটি হিসাবে ব্যবহার করছে, বাংলাদেশকে তাদের হাতের পুতুল হিসাবে ব্যবহার করছে বাংলাদেশ সরকার। হয় তারা জিতবে, ইউনূস সাহেবরা জিতলে এই দেশটা বিদেশিদের হাতে চলে যাবে, আর তা না হলে একদিন যারা এই দেশ সৃষ্টি করছিল শত শত বছর যাবৎ আমাদের যে পূর্বপুরুষরা যুদ্ধ করে যে দেশ স্বাধীন করতে পারে নাই, যে দেশের মানুষকে স্বাধীনতা দিতে পারে নাই, যে দেশটা 71 সনে একদিন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশের রাজনীতিবিদদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সামরিক বাহিনীর জেনারেল উসমানী, মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, কত নাম বলবো, তাদের নেতৃত্বে যুদ্ধ করে, মুজিবনগর সরকার ছিল তাজউদ্দিন সৈয়দ নজরুলের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম, হাজারে হাজারে লাখে লাখে মুক্তিযোদ্ধা।
30 লক্ষ লোক আমরা শহীদ হয়েছিলাম, সেই যে দেশ 2 লক্ষ মা-বোনের যোদ্ধা দিয়েছিল, নিশ্চয়ই এই দেশে একটা নতুন একটা চিন্তা আসতেই হবে যে আমরা মুক্তিযুদ্ধের দেশকে, আমার মাকে আমি রক্ষিতা হতে দিব না, আমি আমার দেশকে, আমার দেশের সতীত্বকে রক্ষা করব, আমি আমার দেশে কম খাবো, কম পরবো, আমি বিলাসিতা কম করব, আমার জেনারেলের 9টা বাগান বাড়ি থাকবে না, আমার বড় লোকদের 10টা লুটেরা ব্যাংক থাকবে না, আমার মানুষের বেগম বাড়ি থাকবে না, লক্ষ কোটি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাবে না, আমার দেশ চলবে মনুষ্যত্ব এবং বিবেকের মাধ্যমে, আইনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, মানবতার সাম্যের মাধ্যমে, ধর্মনিরপেক্ষতার মাধ্যমে আমার দেশটা চলবে। আমি সঠিকভাবে চলার চেষ্টা করব। আমার চিন্তা হবে জ্ঞানে বিজ্ঞানে, আধুনিকতায় বাংলাদেশকে পৃথিবীর সমসাময়িক একটা দেশ হিসেবে গড়ে তোলার জন্য। একদিন যে যুদ্ধ করেছিলাম সেই দেশটা আবার ফিরিয়ে আনতে হবে, সেই ধরনের একটা রাজনৈতিক যুদ্ধ কিন্তু হবে। আমি কিন্তু বলে দিলাম, দেশ কিন্তু এই সব রাজাকার আলবদরদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এই দেশকে আমরা সৃষ্টি করি নাই। এই সব রাজাকারের বাচ্চারা প্রত্যেক দিন বাংলাদেশ নিয়ে নেতৃত্ব করবে, আর দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে কুকুরের মতো রাজপথে থেকে নেরি কুকুরের মতো মরতে হবে। আমরা এই দেশটা সৃষ্টি করি নাই, মুক্তিযুদ্ধের দেশ হতে হবে, মুক্তিযোদ্ধারা আবার দাঁড়াবে। আমি মনে করি খুব ক্লিয়ার সেইখানে বিএনপির অবস্থানটা হওয়া উচিত মুক্তিযুদ্ধের পক্ষে, যেহেতু এটা শহীদ জিয়াউর রহমানের দ্বারা সৃষ্ট রাজনৈতিক দল। আমি খুব ক্লিয়ারলি কথাটা বললাম, শহীদ জিয়াকে যারা নেতা মানবে, নিশ্চয়ই বিএনপির সবাই নেতা মানে, আমরা শহীদ জিয়ার আদর্শকে মানি, আর শহীদ জিয়ার আদর্শকে মানলে ওই যে 2 পক্ষ আমি যেটা বললাম, 2 পক্ষের মধ্যে বিএনপিকে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। তার ব্যতিক্রম হলে বিএনপি যদি সকাল বিকালে চিন্তা ভাবনা করে কি করব করতে থাকে, সিদ্ধান্তহীনতায় ভুগে। আমি জানি না, বিএনপি নেতৃত্বের উপরে আমার আস্থা আছে, আমার মনে হয় শেষ পর্যন্ত খেলাটা ঠিক মতোই তারা খেলবে, কিন্তু সঠিক খেলতে না পারলে কিন্তু বড় খেসারত জাতিকে দিতে হবে, এবং এইটার খেসারত বিএনপিকেও নিতে হবে। আমি মনে করি বিএনপির এবং পদক্ষেপ নেওয়ার সময় আসছে। ওই সারাদিন মানুষ শুধু নির্বাচন 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 করিয়া কই নির্বাচন পড়ে রয়েছে। বিয়েই করছি না, আগে হাড়ি পাতিল কোথায় কিনতে হবে, গাই কোথায় কিনবো, বাছুর কত দুধ দিবে, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। দেশ শেষ হয়ে যেতেছে, দেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ পরাধীন হয়ে গেছে, দেশ এখন বিদেশিরা চালায়। বিএনপির এই জায়গাতে চিন্তা করা উচিত আমি মনে করি, এবং আমার বিশ্বাস আমাদের দলের নেত্রী আল্লাহর রহমতে সুস্থ হবে বা সুস্থতার পথে আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন, খুব গভীরভাবে চিন্তা করিয়া পদক্ষেপ বের। ওই যে ছেলের মধ্যে আছাড় খাওয়া, ছেলে পেলেরা যা কইব তাই হবে দেশে, আর মুক্তিযুদ্ধের রাজাকাররা যা কইব তাই দেশে হইতে হবে, এটা কিন্তু শেষ কথা না। শেষ কথা কিন্তু আরো আছে, শেষ কথা কিন্তু আরো আছে, কথাটা বলে দিলাম। এটা যারা বুঝে না, যাদের এই দূরদৃষ্টি নাই, দিব্য দৃষ্টি নাই, তাদের রাজনীতি করা উচিত না। আমি অত্যন্ত বিনয় এবং সম্মানের সঙ্গে জানাতে চাই জনাব ফজলুর রহমান, আমরা সরাসরি লাইভ অনুষ্ঠান আছে, আমাদের এই লাইভ শোতে আমাদের অনেক দর্শক অনেক কমেন্ট করছেন। আমি যদি আপনার অনুমতি সাপেক্ষে অনুমতি দেন, আমি কয়েকটা কমেন্ট একটু আপনাকে শোনাতে চাই। নিশ্চয়ই আপনাকে উদ্দেশ্য করেও কিছু কমেন্ট আছে, যদি 1 মিনিট বা 1.5 মিনিট, 3-4টার বেশি, অসংখ্য কমেন্ট, শত শত কমেন্ট এসছে। যদি আপনি অনুমতি দেন, আপনার অনুমতির সাপেক্ষে আমি 2-3টা কমেন্ট একটু পড়তে চাই। আমার মনে হয় মধ্যে দর্শকদের প্রতি আমাদের একটু সম্মান জানানোর বিষয় থাকে। আপনার অনুমতি চাচ্ছিলাম জনাব ফজলুর রহমান। অন্তত 5 থেকে 7টা কমেন্ট আমি দেখেছি। সেলুট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, তারপর লড়াই 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 চাই, জয় বাংলা, এই স্লোগানগুলো তো আছেই। এগুলো নিশ্চয়ই আওয়ামী লীগ সমর্থক, বিএনপি সমর্থক, সব দলের সমর্থকই আমাদের এখানে তারা করছেন। বিরচিত অভিনন্দন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্দাবাদ। তারপর আরো অসংখ্য কমেন্টে এই সরকারের সমালোচনা করেছেন। আমি তার মধ্যে থেকে
উল্লেখযোগ্য বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ আবার স্বাধীন করো, দেশ নিয়ে খুব হাপিত্তিশ করছেন অনেকেই। ফজলুর রহমান ভাইয়ের মতো বীর নেতৃবৃন্দ এখন আমাদের ভরসা। অনেক পরে আসলেন, অনেকদিন পরে আসলেন, অপেক্ষা করছিলেন আমাদের দর্শকরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের রাজনৈতিক বিশ্লেষণ জানার জন্য। আমি শেষ করতে চাই একটা অংশ দিয়ে এই বিষয়ে, যেহেতু দীর্ঘ সময় আমাদের দর্শকরা আপনাকে পাননি। আপনি জানেন যে এই সরকারের এখন যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদেরকে নিয়ে গত কিছুদিন ধরে খুব কথাবার্তা চলছে। এই উপদেষ্টা পরিষদকে এখন আমরা যদি মোটা দাগে বলি, বিএনপিও বিশ্বাস করে না, জামাতে ইসলামী বিশ্বাস করে না, এনসিপিও বিশ্বাস করে না। বিএনপি অনেক আগে থেকে অভিযোগ করেছে যে উপদেষ্টা পরিষদে জামাতের মানুষজন আছেন এবং তারা অনেকে নিরপেক্ষতা হারিয়েছেন। এনসিপি রিসেন্টলি অভিযোগ করছে আনুষ্ঠানিকভাবে, তারা দল হিসাবে করেছে, তাদের নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা এক্সিট খুঁজছেন সাংঘাতিক ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ব্যালেন্স করছেন। জামাত বলছে তাদের কাছে কল রেকর্ড আছে উপদেষ্টাদের, যেখানে তারা জানে যে তারা অন্য দলকে সাপোর্ট করার চেষ্টা করছে। আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা উপদেষ্টাদের কারো কারো দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ। ফজলুর রহমান হঠাৎ করেই এই এক্সিটের আলাপ, এবং নির্বাচনের এখনো 4.5 মাস বাকি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি দর্শকদের উদ্দেশ্যে এই মূল্যায়নটা জেনে আজকে নিশ্চয়ই শেষ করবো। ফজলুর রহমান, 7 থেকে পড়ছি, বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার, সুরে সুরে মাসতুতু ভাই। এটা বিভিন্ন ধরনের কূটকৌশল, এরা সব এক। ইউনূস সাহেব, জামাতে ইসলাম, এনসিপি, আরো অন্যান্য যারা আছে উপদেষ্টারা সব এক, কিন্তু এরা নিজেদের মধ্যে রাতের বেলায় পরামর্শ করে কে কি কথা বলবে, কে কার বিরুদ্ধে কথা বলবে, মানুষকে ব্যতিব্যস্ত এবং বিভ্রান্ত রাখার জন্য। সেই কারণে গত 13 মাস যাবত এই কাজগুলো তারা করতেছে। এই যে ছেলে পেলেরা যারা আজকে মিছিল করছে, এরা আজকে দস্তখত করে নাই, কিন্তু জামাত কিন্তু বলছে এদেরকে ছাড়া তো ওইটা পাস হইতে পারে না। এখন ওই যে আপনি মেয়ের বাড়িতে বর গেল না, বরের বাপ গেল, বরযাত্রী গেল, সব গেল, ঢুল গেল, নাগারসি গেল, কিন্তু বর গেল না পাগড়ি মাথায় দিয়া, সেই বিয়াটা কিন্তু হবে না। এই দেশের রাজনীতিতে ইউনূস সাহেব বর বানাইছে হলো এই ছেলেপেলেদেরকে, যারা 3টা জেনারেশনকে ধ্বংস করে দিছে, আমার জাতিকে ধ্বংস করে দিছে। চোর, চোরটা, বাটপার, গুন্ডা, বদমাইশ, লুটেরা, হিরোইন চিত থেকে ধরে যত কিছু আছে, আমি এই ছেলেদের কথা বলছি না, সবাই কিন্তু ওই যে বৈষম্য বিরোধী সমন্বয়ক এনসিপি এই নামে চলতেছে কিন্তু সারা দেশব্যাপী। কাজে এদেরকে বাদ দেয় জামাত বা ইউনূস সাহেব কোন জুলাই সনদ পাশ করে ফেলবে এটা আমি মনে করি, এবং এটা হবে না। আপনি দেখেন এই ছেলেরা খুশি করার জন্য আবার না বর রে না নিলে শুধু বরযাত্রী দিয়ে কি বিয়ে হবে, ওদেরকে আবার কিন্তু ওই ডাকাডাকি শুরু হবে, এবং এইটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হবে। এই ছেলেরা জানে তাদের পিছনে শক্তি আছে, কারণ তারা আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশিত করছে, প্রতিষ্ঠিত করছে। তাদের হাতে অস্ত্র আছে, অর্থ আছে, হিজবুত তাহরির আছে, জঙ্গি আছে, জামাত আছে। কাজে এইসব ছেলেরা যা করতে পারে সেটা আমি বুঝি। বিএনপি যত সোজাসুজি বুঝতেছে বা অন্য দলগুলা যত সোজাসুজি দস্তখত করে আইসা পড়ছে, এই ছেলেরা না দেওয়ার কারণে কিন্তু এটা সম্পূর্ণ হলো না। অন্য আরো অনেকেই যায় নাই, কিন্তু এই ছেলেদের এনসিপি যায় নাই। এটা হইলো বিয়ের আসরে বর নিজেই যায় নাই। কাজে এটা কোন সফল জুলাই আন্দোলনের কোন সনদ হবে না বরদেরকে ছাড়া। 1 2 নম্বর হইল, আমি খুব ক্লিয়ারলি বলি, জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন, যত কথাই বলেন তার 2টা রূপ। একটা রূপ বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রূপের একটা আন্দোলন 15 বছর যাবৎ চলছে, আমি বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আরেকটা হলো ষড়যন্ত্রমূলক আন্দোলন 5ই আগস্ট, যা এখন হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র সারা পৃথিবীতে কোন দেশের কোন জাতির মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে হয় নাই। শ্রীলঙ্কাতে 4 বছর আগে একটা আন্দোলন হয়েছে, দেখেন তার রেজাল্ট দেখেন। আমাদের অনেক পরে নেপালে একটা আন্দোলন হয়েছে, দেখেন ওই যে 5ই মার্চে ইলেকশন হয়ে যাবে। আমাদের মতো এই ধরনের নিকৃষ্ট শ্রেণীর কুরাজনীতি, নিচ প্রকৃতির রাজনীতি, নিচ প্রকৃতির উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মানুষ কি নেপালে আছে? তারা কি এরকম?
আমরা চোর চোরটাদের একটা দেশ বানাইছি, স্বার্থপর লুটেরাদের একটা দেশ বানাইছি, ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য একদল লোক সৃষ্টি করছি। তারা এই দেশের সমস্ত কালো শক্তিকে ক্ষমতায়ন করে এই দেশটাকে একটা পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করতেছে। এর বিরুদ্ধে যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমাদের কপালে, বাঙালি জাতির কপালে দুঃখ আছে। কথাটা আমি বলে দিলাম, বাঙালি জাতির কপালে দুঃখ আছে। আমার সন্তান কিন্তু পরাধীন দেশে বাস করতে হবে, আপনার সন্তান কিন্তু পরাধীন দেশে থাকবে। সেই পরাধীনতা ব্রিটিশ আমলের পরাধীনতা নাও হইতে পারে, কিন্তু সেই পরাধীনতা হবে সাম্রাজ্যবাদী পরাধীনতা। আমাদের সবকিছু তাদের দেখা যাবে সামনে আমরা আছি, কিন্তু ভিতরে থেকে দেখা যাবে আমরা না, আমাদের দেশের মালিক অন্যরা। এই জায়গাতে কিন্তু আমরা চলে যাচ্ছি। এবং ফাইনালি যদি এইসব ইউনূস সাহেবদেরকে আরো সময় দেওয়া হয়, তাইলে আমরা চলে যাব। এই কথাটা বিএনপি যত দ্রুত বুঝতে পারবে বা বুঝছে হয়তো বা বুঝবেও, তত বেশি দেশের জন্য লাভ হবে। আমার শেষ কথা হলো, ইলেকশন ইজ এ মাস্ট, তবে এটা ইউনূস সাহেবের অধীনে নয়। ইউনূস সাহেবের দল হলো জামাত। আমি সব সময় কথাটা বলি, একদম ইউনুস থেকে ধরে চিফ সেক্রেটারি পর্যন্ত, সিনিয়র সেক্রেটারি পর্যন্ত, ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত সব জামাত দখল করে আছে। সমস্ত প্রশাসন জামাত দখল করে আছে, সমস্ত অন্যান্য বিভাগ জামাত দখল করে আছে। এখন যা শুনি এগুলো করলে তো খুব ভয়াবহ ব্যাপার। আর্মির ভিতরে আমাদের দেশে ওই স্বাধীনতার পর থেকে শুনছিলাম যে আর্মির ভিতরে কত ধরনের খেলা হয়েছে। সেই খেলায় কিন্তু অনেক রক্ত ঝরছে, রক্তের সাগর সৃষ্টি হয়েছে। এখনো শুনি আর্মির ভিতরেও খেলাধুলা চলে। রাজনৈতিক খেলাধুলা এগুলা উচিত না। আমি মনে করি রাজনৈতিক দলের খুব দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে ইউনূস সাহেবকে বাদ দিয়া একটা আইনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন দিয়া মেজরিটি পার্টির হাতে দায়িত্ব হস্তান্তর করে ইলেকশন চলে যাওয়া উচিত। আর এই জুলাই ফুলাই ওইগুলা যখন ওই পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট ঠিক করবে জুলাই সনদ কি হবে না হবে, জুলাইয়ের আন্দোলনের নেতাদের কি গুরুত্ব দেওয়া হবে না হবে, এগুলা তারা ঠিক করবে, তারা ইলেক্টেড। তারা হলে এখন যত কথাই লেখো ঢিল মেরে ছুড়িয়ে ফেলাই দিবে পার্লামেন্ট, এটাকে ধরো রাত দেখি। এগুলা আবার কি? তখন ইউনূস সাহেবকে পাওয়া যাবে যে উনি কোথায় আছে, উনি সুইজারল্যান্ডে আছে। আর ওই যে লোকগুলা আইছে, বাপদাদার নাম নাই, সানমরলের বিয়াই, হ্যাঁ, ওই যে আইছে 200 ভোট পাইব না, 2 জন মানুষের চিনে না বাংলাদেশের। এইসব লোকেরা পায়ের উপরে পাও তুললে বাংলাদেশের সংবিধান লিখে দেয়, ছুঁড়ে ফেলায় দেয়। ওইসব লোকজনকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যদি, আল্লাহ নিশ্চয় আছে, আল্লাহর যদি রহমত হয় একদিন বাংলার মানুষদেরকে খুঁজবে, খুঁজে আটলান্টিক মহাসাগর পার হবে যে তোরা আসস কই দেখি, এই জায়গাটাতে আসবে। কিন্তু অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আমাদের সঙ্গে হাজার হাজার দর্শক এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন, শত শত দর্শক তাদের অনেক মূল্যবান কমেন্ট করেছেন। দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে এই লাইভ শোতে যুক্ত ছিলেন। আমি আবারও দেশ বরেণ্য মানুষ, এই দেশের কৃতি মুক্তিযোদ্ধা, বীর সন্তান দেশের জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে আমাদের পক্ষ থেকে আবারও শত শত সালাম এবং শুভেচ্ছা জানাই। এবং আমাদের দর্শকরা এখনো আপনাকে স্যালিউট জানাচ্ছেন। আপনার